হ্যালো গাইস, নীলকুঠি প্ল্যাটফর্মে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আমি সুনীল আজ হাজির হয়েছি আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায়। আধুনিক ভারতের ধারাবাহিক আলোচনায় আজ আমরা আলোচনা করব সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলন। সমাজ এবং ধর্ম সংস্কার আন্দোলন পড়তে গিয়ে এর আগের ভিডিওতে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষা সংস্কার, নারী শিক্ষা এবং বিধবা বিবাহ পুনর্বিবাহ সম্পর্কে পড়েছিলাম। আজ আমরা তারই ধারাবাহিকতায় আলোচনা করব রাজা রামমোহন রায় সম্পর্কে। আমাদের ভারতবর্ষ যখনই কোনো বড় সমস্যার সম্মুখীন হয়েছে, অর্থাৎ ভারতবর্ষে যখনই অজ্ঞানতা কুসংস্কারে পরিপূর্ণ হয়ে উঠেছে, ঠিক তখনই দেখা যায় যে মহান ঋষিরা আবির্ভূত হয়েছেন এবং ভারতের সনাতন ধর্মকে বজায় রেখেছেন। যদি আমরা প্রাচীন ভারতের দিকে দৃষ্টি রাখি তাহলে দেখা যায় যে প্রাচীন ভারতে গৌতম বুদ্ধ, মহাবীর প্রমুখ মহান মানুষের আবির্ভাব ঘটে এবং যারা ভারতের কুসংস্কারকে ছেঁটে ফেলে ভারতকে এক নতুন দিশার সন্ধান দেয়। মধ্য ভারতে তেমনই কবির এসেছেন, নানক এসেছেন, চৈতন্যদেব এসেছেন, মীরাবাই এসেছেন, যারা ভারতের সনাতন যে ধর্ম ব্যবস্থা বা যে সমাজ ব্যবস্থা তাকে এক সুন্দর এবং সঠিক পথের সন্ধান দিয়েছেন। ঠিক তেমনই আধুনিক ভারতবর্ষে যে সকল মহান মানুষেরা তাদের অশ্লেষ পরিশ্রম দিয়ে আধুনিক ভারতবর্ষকে দাঁড় করিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন রাজা রামমোহন রায়। আর রাজা রামমোহন রায় এমনই একজন ব্যক্তিত্ব যিনি কোনো রাজা ছিলেন না। অর্থাৎ রাজা বলতে আমরা বুঝি যে রাজার একটা নির্দিষ্ট সাম্রাজ্য থাকবে, তার একটা সীমানা থাকবে, তার বিশেষ কিছু প্রজা থাকবে। রামমোহন রায়ের কিন্তু কোনো প্রথাগত তিনি কোনো রাজা নন, তিনি একজন জমিদার পরিবারের সন্তান ছিলেন এবং তাকে রাজা খেতাব প্রদান করা হয়। অর্থাৎ তিনি চিরাচরিতভাবে যে রাজার সংজ্ঞা আমরা পেয়ে থাকি সেই হিসাবে রামমোহন রায় রাজা ছিলেন না, কিন্তু তার কর্মকাণ্ড দেখলে আমরা অবশ্যই দেখতে পাই যে তিনি কোনো রাজার থেকে কোনো অংশে কম ছিলেন না। এই রাজা রামমোহন রায়ের যদি আমরা খেতাব সম্পর্কে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ। ভারতের প্রথম আধুনিক পুরুষ, প্রথম আধুনিক পুরুষ, আধুনিক পুরুষ, ভারতের নবজাগরণের অগ্রদূত, নবজাগরণের অগ্রদূত, নবজাগরণের অগ্রদূত, 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 ভারতের ইরাসমাস, ভারতের ইরাসমাস, ইরাসমাস, ভারতের শুকতারা বা ভারতের শুকতারা, শুকতারা। এছাড়াও রাজা রামমোহন রায়কে বলা হয় ভারতীয় সংবাদপত্রের জনক, ভারতীয় সংবাদপত্রের জনক, সংবাদপত্রের জনক। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে রাজা রামমোহন রায় আধুনিক ভারতবর্ষের জনক বা ভারতের প্রথম আধুনিক পুরুষ নামে পরিচিত, নবজাগরণের অগ্রদূত নামে পরিচিত, ভারতের ইরাসমাস নামে পরিচিত, ভারতের শুকতারা নামে পরিচিত, ভারতীয় সংবাদপত্রের জনক। অর্থাৎ আমরা জানি যে বর্তমান দিনে সংবাদপত্র একটি বড় গণমাধ্যম। যদি আমরা সংবাদপত্রের কথায় আসি তাহলে আজকের দিনে দাঁড়িয়ে দেখা যায় যে যাবতীয় খবরাখবর আমরা সংবাদপত্রের মাধ্যমেই পেয়ে থাকি এবং সেই সংবাদপত্রের জনক হলেন রাজা রামমোহন রায়। এছাড়াও রাজা রামমোহন রায় সম্পর্কে আরও অনেক খেতাব রয়েছে, যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাকে ভারত পথিক বলে অভিহিত করেছেন, ভারত পথিক, ভারত পথিক বলে অভিহিত করেছেন। এছাড়াও আমাদের বিপিনচন্দ্র পাল 70 বৎসরের গ্রন্থের লেখক, যে লাল বাল পাল নামে পরিচিত, সেই লাল বাল পালের মধ্যে বিপিনচন্দ্র পাল রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম রাজনৈতিক চেতনার ভ্রষ্টা, ভারতের রাজনৈতিক
রাজনৈতিক চেতনার ভ্রষ্টা বলে অভিহিত করেছেন, ভ্রষ্টা বলে অভিহিত করেছেন। এছাড়াও আমরা যদি দেখি তাহলে দেখতে পাই যে পণ্ডিত জওহরলাল নেহরু তাকে ভারতের জাতীয়তাবাদের জনক, জাতীয়তাবাদের জনক বলে অভিহিত করেছেন। অর্থাৎ রাজা রামমোহন রায় এমনই একজন মহান পুরুষ ছিলেন যার হাত ধরে আধুনিক ভারতের পথ চলা শুরু হয়। সে কারণে তাকে বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের জনক, আধুনিক ভারতের জনক। এছাড়াও ইংরেজ ঐতিহাসিক পার্সিভেল স্পিয়ার তাকে বলেছেন ভারতের ভ্রষ্টা, আধুনিক ভারতের ভ্রষ্টা, আধুনিক ভারতের জন্মদাতা। অর্থাৎ দেখা যাচ্ছে যে রাজা রামমোহন রায়ের হাত ধরে আমাদের যে আধুনিক ভারতবর্ষ, সে আধুনিক ভারতবর্ষের পথ চলা শুরু হয়। অর্থাৎ আধুনিক ভারতবর্ষে বিশেষ করে পাশ্চাত্য শিক্ষা, কুসংস্কার দূর করে নতুন যে সমাজ বা সভ্যতা, শিক্ষার ক্ষেত্রে যে অগ্রগামী ভূমিকা, সংবাদপত্রের ক্ষেত্রে যে অগ্রগামী ভূমিকা, সব কিছু মিলিয়ে তাকে বলা হয় ভারতের প্রথম আধুনিক পুরুষ, ভারত পথিক। অর্থাৎ ভারতকে যিনি পথ দেখান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই তাকে ভারত পথিক বলেছেন। অনেকে আবার রাজা রামমোহন রায়কে বিশ্ব পথিকও বলে অভিহিত করেছেন। এবং এই রাজা রামমোহন রায় আমরা জানলাম যে রাজা রামমোহন রায় কোনো প্রথাগত রাজা ছিলেন না, তাকে রাজা খেতাব দেওয়া হয়েছিল 1830 খ্রিস্টাব্দে। 1830 খ্রিস্টাব্দে সেকেন্ড আকবর বা দ্বিতীয় আকবর তাকে রাজা খেতাব প্রদান করে। মোগল সম্রাট দ্বিতীয় আকবর রাজা রামমোহন রায়কে 1830 খ্রিস্টাব্দে রাজা খেতাব প্রদান করে তাকে ইংল্যান্ডে প্রেরণ করে তার নিজস্ব পেনশন বা ভাতা বৃদ্ধি করার জন্য। এরপর আমরা দেখে নেব যে রাজা রামমোহন রায়ের সাথে সম্পর্কিত তার শিক্ষা সংস্কার, তার ধর্ম সংস্কার এবং তার যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন, সেই সম্পর্কে আমরা এরপর আলোচনা করব। অর্থাৎ রাজা রামমোহন রায় কেবলমাত্র শিক্ষার ক্ষেত্রেই নয় বা সমাজের ক্ষেত্রেই নয়, সমস্ত ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রেই রাজা রামমোহন রায় একটি বড় ভূমিকা নিয়েছিলেন। প্রথমে আমরা আসব শিক্ষা সংস্কার সম্পর্কে। শিক্ষা সংস্কার, শিক্ষা সংস্কার, শিক্ষা সংস্কার সম্পর্কে পড়তে গিয়ে এর আগের দিনে আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সংস্কার সম্পর্কে আলোচনা করেছিলাম এবং দেখেছিলাম যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবির্ভাব ঘটেছিল রাজা রামমোহন রায়ের পরবর্তী সময়ে। অর্থাৎ রাজা রামমোহন রায়ের জন্ম হয় 1772 খ্রিস্টাব্দে। 1772 খ্রিস্টাব্দের 23শে মে রাজা রামমোহন রায় হুগলি জেলার যে আরামবাগ মহকুমা রয়েছে তার অন্তর্গত রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। অর্থাৎ পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাধানগর গ্রামে রাজা রামমোহন রায় 1772, অনেকে আবার এটাকে 1774 বলে মনে করেন, এই সময় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন এবং তিনি ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পূর্ববর্তী। অর্থাৎ তার আগে রাজা রামমোহন রায়ের আবির্ভাব ঘটে। এবং তার শিক্ষা সংস্কারে আমরা দেখতে পাই যে রাজা রামমোহন রায় 1816 খ্রিস্টাব্দে কলকাতার সুরিপাড়ায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন। কলকাতার সুরিপাড়ায় একটি স্কুল প্রতিষ্ঠা করেন যেটি পরবর্তীকালে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয়। অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয়। অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয়। এছাড়া আমরা দেখতে পাই যে 1817 খ্রিস্টাব্দে যে হিন্দু স্কুল বা হিন্দুস কলেজ প্রতিষ্ঠিত হয়, সেই হিন্দুস কলেজ প্রতিষ্ঠার জন্য তিনি ডেভিড হেয়ারকে সর্বতোভাবে সহযোগিতা করেন। অর্থাৎ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের জন্য তিনি নিজ উদ্যোগে 1816 খ্রিস্টাব্দে কলকাতার সুরিপাড়ায় একটা স্কুল প্রতিষ্ঠা করেন, যেটা 1822 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু স্কুল নামে পরিচিত হয় এবং বর্তমানে যেটি ইন্ডিয়ান একাডেমি নামে পরিচিত। ইন্ডিয়ান একাডেমি নামে পরিচিত।
এটা তার নিজের ব্যক্তিগত উদ্যোগ ছিল আমাদের দেশে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা প্রসার ঘটানোর জন্য। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 1817 খ্রিস্টাব্দে যে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, সেই হিন্দু কলেজ প্রতিষ্ঠার সাথে রাজা রামমোহন রায় বিশেষভাবে যুক্ত ছিলেন এবং এই হিন্দু কলেজ 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত হয়। 1855 খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে রূপান্তরিত হয়। এছাড়া আমরা দেখে নেব যে রাজা রামমোহন রায় শিক্ষার ক্ষেত্রে আর কি ভূমিকা গ্রহণ করেছিলেন। শিক্ষার ক্ষেত্রে রাজা রামমোহন রায় 1813 খ্রিস্টাব্দের যে চার্টার আইন 1813 খ্রিস্টাব্দের যে চার্টার আইন প্রবর্তন করা হয়, সেই চার্টার আইনে ভারতীয় শিক্ষার উন্নতিকল্পে 1 লক্ষ টাকা ব্যয়ের কথা বলা হয় এবং দেখা যায় যে 1823 খ্রিস্টাব্দে 1823 খ্রিস্টাব্দে এই টাকা 1823 খ্রিস্টাব্দে এই টাকা ভারতে প্রাচ্য শিক্ষার উদ্দেশ্যে বা দেশীয় শিক্ষার উদ্দেশ্যে বিস্তার ঘটানোর জন্য বলা হয়ে থাকে। 1823 খ্রিস্টাব্দে 1 লক্ষ টাকা প্রাচ্য বা দেশীয় শিক্ষার বিস্তারের ক্ষেত্রে ঘোষণা করা হয়ে থাকলে রাজা রামমোহন রায় প্রাচ্য শিক্ষার যাতে বিস্তার না ঘটে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে যাতে পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে, সে কারণে তিনি আমহার্স্টকে চিঠি লেখেন এবং তিনি বলেন যে আমাদের দেশে যেন পাশ্চাত্য শিক্ষা প্রবর্তন করা হয়। এছাড়া আমরা দেখতে পাই যে 1830 খ্রিস্টাব্দে 1830 খ্রিস্টাব্দে যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন বা স্কটিশ চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয় আলেকজান্ডার ড্রাম মহাশয়ের সহযোগিতায়। আলেকজান্ডার ডাম মহাশয় 1830 খ্রিস্টাব্দে যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করেন, যেটি পরবর্তীকালে স্কটিশ চার্চ কলেজে পরিণত হয়। সেই কলেজ প্রতিষ্ঠার সাথেও তিনি যুক্ত ছিলেন। অর্থাৎ ভারতবর্ষে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা ছিল অগ্রগণ্য, যে কারণে তিনি ভারতের প্রথম আধুনিক পুরুষ বা নবজাগরণের অগ্রদূত নামে পরিচিত। এরপরে আমরা দেখে নেব যে রাজা রামমোহন রায়ের শিক্ষার সাথে সম্পর্কিত একটি পত্রপত্রিকা। রাজা রামমোহন রায় 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী নামক পত্রিকা প্রকাশ করেন। 1821 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় সংবাদ কৌমুদী নামক পত্রিকা প্রকাশ করেন এবং দেখা যায় যে 1822 খ্রিস্টাব্দে তিনি মিরার উল আকবর নামে ফার্সি ভাষায় একখানা সংবাদপত্র প্রকাশ করেন। অর্থাৎ ভারতীয় সংবাদপত্রের জনক এ কারণেই তাকে বলা হয়, কারণ তিনি 1821 খ্রিস্টাব্দে সংবাদ কৌমুদী নামক সংবাদপত্র প্রকাশ করেন এবং 1822 খ্রিস্টাব্দে মিরাল উল আকবর নামক পত্রিকা সম্পাদনা করেন। এরপর আমরা দেখে নেব রাজা রামমোহন রায়ের ধর্ম সংস্কার সম্পর্কে, অর্থাৎ ধর্মের ক্ষেত্রে তিনি কিরূপ পরিবর্তন সাধন করেন। ধর্ম সংস্কার আমরা জানি যে আমাদের দেশ ভারতবর্ষ হলো এক আধ্যাত্মিক দেশ। অর্থাৎ ভারতবর্ষের প্রাচীন মুনি ঋষিরা থেকে শুরু করে আজও পর্যন্ত আমরা আমাদের ধর্মকে যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকি এবং ধর্মের খাতিরে আমরা নিজেদের জীবনও উৎসর্গ করতে পারি। আর সেই ধর্ম যখন কুলসিত হয়ে পড়ে, যখন নোংরা হয়ে পড়ে, যখন তার মধ্যে প্রচুর নোংরামি ভ্রষ্টাচার এসে উপস্থিত হয়, তখন বিভিন্ন সময় বিভিন্ন মহান ঋষিদের আবির্ভাব ঘটে এবং তারা সেই নোংরা বা সেই ভ্রষ্টাচারকে সরিয়ে দিয়ে ভারতীয় ধর্মের যে মূল সত্তা সেটাকে আমাদের সামনে হাজির করে, যে কারণে ভারতবর্ষ বরাবরই বিশ্বগুরু হিসাবে প্রতিষ্ঠিত। অর্থাৎ ভারতের আধ্যাত্মিকতা সমস্ত বিশ্বের ক্ষেত্রে প্রভাবিত বা সারা বিশ্বকে আড়লিত করে। সেই ধর্ম সংস্কারের কথাতে আমরা দেখতে পাই 1803 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় তুহাফত উল মুহাউদ্দিন
মুহাউদ্দিন নামে একটি প্রবন্ধ লেখেন। এই এই প্রবন্ধ 1803 খ্রিস্টাব্দে তিনি লেখেন এবং এর অর্থ হলো একেশ্বরবাদের প্রতি। অর্থাৎ রাজা রামমোহন রায় এতখানি প্রতিভাবান ছিলেন যে তিনি অল্প বয়সেই সংস্কৃত, পার্সি এবং আরবি শিক্ষা গ্রহণ করেন এবং সেই সকল ভাষাতে তার যথেষ্ট ব্যুৎপত্তি ছিল। এই সকল পত্রিকার সাথে বা এই সকল ভাষার সাথে যুক্ত হওয়ার ফলে তিনি ইসলাম ধর্মের যে মূল সত্তা একেশ্বরবাদ, সেই একেশ্বরবাদের আদর্শ তিনি অনুভব করেন এবং তিনি বুঝতে পারেন যে একেশ্বরবাদই হলো আসল। সে কারণে তিনি 1803 খ্রিস্টাব্দে তুহাফত উল মুয়াউদ্দিন নামক প্রবন্ধ প্রকাশ করেন এবং এই প্রবন্ধে তিনি একেশ্বরবাদের উপর জোর দেন। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই 1815 খ্রিস্টাব্দে 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আত্মীয় সভা। 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় এবং এই আত্মীয় সভাতে দেখা যায় যে ভারতবর্ষের যে সকল কুসংস্কার রয়েছে, ধর্মের ক্ষেত্রে কুসংস্কার অর্থাৎ পৌত্তলিকতা, এছাড়াও যে মূর্তি পূজা, এই সকল কুসংস্কারের বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন এবং একেশ্বরবাদ বা এক ঈশ্বরের আরাধনার কথা তিনি ঘোষণা করেন। এ কারণে 1815 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় আত্মীয় সভা। এই আত্মীয় সভায় 1828 খ্রিস্টাব্দে পরিবর্তিত হয়ে হয় ব্রাহ্ম সভা এবং 1830 খ্রিস্টাব্দে যা রূপান্তরিত হয় ব্রাহ্ম সমাজ। এবং এই ব্রাহ্ম সমাজকে কেন্দ্র করে দেখা যায় কেবলমাত্র রাজা রামমোহন রায় নন, 19 শতকের যে সকল মহান ব্যক্তিরা ছিলেন সে অনেক মহান ব্যক্তি এই ব্রাহ্ম সমাজের সাথে যুক্ত ছিলেন, যেমন দেবেন্দ্রনাথ ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন প্রমুখ মহান ব্যক্তিরা রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজের সদস্য ছিলেন। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে রাজা রামমোহন রায় শিক্ষার সাথে সাথে ধর্ম সংস্কারে কিভাবে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন। 1803 খ্রিস্টাব্দে তিনি তুহাফত উল মুয়াউদ্দিন নামক যে প্রবন্ধ লেখেন সেখানে তিনি একেশ্বরবাদের প্রতি দৃষ্টি আরোপ করেন। 1815 খ্রিস্টাব্দে মূর্তি পূজা বা অপৌত্তলিকতার বিরুদ্ধে তিনি আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন এবং 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ব্রাহ্ম সভা। এই 1828 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ব্রাহ্ম সভায় 1830 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে পরিণত হয়। এছাড়াও আমরা দেখতে পাই যে 1820 খ্রিস্টাব্দে 1820 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় 1820 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রিসেপ্ট অফ জিসাস নামে একখানা প্রবন্ধ লেখেন। 1820 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রিসেস্ট অফ জিসাস নামে একখানা প্রবন্ধ লেখেন এবং এই প্রবন্ধতে তিনি যে খ্রিস্টান ধর্মে যে কুসংস্কার রয়েছে অর্থাৎ যীশু খ্রিস্টকে যে অলৌকিক হিসাবে তুলে ধরা হয়েছে তার বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেন এবং তিনি বলেন যে জিসাস একজন মানবতাবাদী বা একজন হিউম্যানিস্ট ছিলেন, যার উপরে খ্রিস্টানরা কি করেছিল না অলৌকিক শক্তির আরোপ করেছিল। অর্থাৎ সেই সম্পর্কে তিনি 1820 খ্রিস্টাব্দে প্রিসেস্ট অফ জিসাস নামক প্রবন্ধ তুলে ধরেন। এই জন্য তাকে অনেকে বেন্থামপন্থী ধর্মলতাও বলে থাকে। বেন্থামপন্থী ধর্মলতা বলে অভিহিত করেছেন রাজা রামমোহন রায়কে কিশোরী চাঁদ মিত্র রাজা রামমোহন রায়কে বেন্থামপন্থী ধর্মলতা বলেছেন। এরপর আমরা দেখে নেব তার সমাজ সংস্কার সম্পর্কে, অর্থাৎ সমাজের ক্ষেত্রে তিনি কীরকম ভূমিকা পালন করেছিলেন বা সমাজের উন্নতিকল্পে রাজা রামমোহন রায় কীভাবে যুক্ত ছিলেন। অর্থাৎ দেখা যায় যে শিক্ষা সংস্কার বা ধর্ম সংস্কারের সাথে সাথেই আমাদের সমাজ সংস্কারের কথা এসে পড়ে এবং সমাজ সংস্কারে আমরা যখন 18 শতকের দিকে দৃষ্টি রাখি তখন দেখা যায় যে 18 শতকে ভারতবর্ষ তথা বাংলা বিবিধ ধরনের কুসংস্কারে আচ্ছন্ন ছিল। সেখানে না ছিল কোনো নৈতিকতা, না ছিল কোনো সত্যতা। সেখানে বহু বিবাহ, বাল্যবিবাহ, অসরবর্ণ বিবাহ,
বিভিন্ন ধরনের কুসংস্কার প্রচলিত ছিল এবং তার মধ্যে সবথেকে যে বিপজ্জনক বা ভয়ানক প্রথা প্রচলিত ছিল তা ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা, এই সতীদাহ প্রথা ছিল বাংলার বুকে একটা বড় কলঙ্ক। কেবলমাত্র বাংলা না, সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়েছিল এই সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা বলতে কী বোঝায় না, সতীদাহ প্রথা হলো সতী হওয়ার প্রথা। অর্থাৎ দেখা যায় যে যখন তার স্বামী মারা যায় তখন তার স্ত্রী তাকে সতী হিসাবে তুলে ধরার জন্য কি করা হতো না, জ্বলন্ত চিতাতে সেই স্ত্রীকে আত্ম উৎসর্গ হতে হতো, অর্থাৎ স্বামীর সাথে তাকে সহমরণে যেতে হতো। এই সতীদাহ প্রথা ছিল খুবই অমানবিক প্রথা। রাজা রামমোহন রায় তার নিজের ভাইয়ের স্ত্রীকে সতী হতে দেখেছিলেন এবং তিনি স্থির করেছিলেন যে এই অমানবিক প্রথা তিনি যেভাবেই হোক বন্ধ করবেন, যে কারণে তিনি আন্দোলন শুরু করেন। আমরা দেখতে পাই যে সতীদাহ প্রথা এক কলঙ্কজনক প্রথা ছিল এবং এই প্রথা বন্ধ করার জন্য রাজা রামমোহন রায়ের পূর্বে অনেকেই এগিয়ে এসেছেন, কিন্তু তারা কেউই এই সতীদাহ প্রথাকে বন্ধ করতে পারেনি। যেমন এগিয়ে এসেছিলেন আমাদের সুলতানি যুগে মোহাম্মদ বিন তুগলক, যিনি পাগলা রাজা নামে পরিচিত ছিলেন। এছাড়া ভারতবর্ষের যে মহান সম্রাট অর্থাৎ মোগল সম্রাট আকবরও সতীদাহ প্রথা বন্ধের চেষ্টা করেছিলেন, কিন্তু তারা পারেনি। এছাড়াও শিখ গুরু অমরদাস, এছাড়াও মারাঠা যে সাম্রাজ্য ছিল সেখানেও সতীদাহ প্রথা বন্ধ করার কথা বলা হয়, কিন্তু এই অমানবিক প্রথা ভারতবর্ষ থেকে পুরোপুরি উচ্ছেদ করেছিলেন রাজা রামমোহন রায়। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই অমানবিক প্রথার বিরুদ্ধেও কিন্তু চেষ্টা করেছিল যে এই প্রথা কিভাবে বন্ধ করা যায়, কিন্তু তারা চেষ্টা করলেও যেহেতু তারা বিদেশি ছিল সে কারণে ভারতবর্ষীয়রা সেই সাহেবদের নীতিকে কখনোই আমাদের ধর্মের উপরে আঁচড় কাটতে দেয়নি, যে কারণে দেখা যায় যে 1803 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি সতীদাহ প্রথা বন্ধের জন্য চেষ্টা করলেও তিনি সাফল্য লাভ করতে পারেননি। এর আগে আমরা দেখে থাকি যে লর্ড কর্নওয়ালিসও চেষ্টা করেছিলেন, লর্ড মিন্টোও চেষ্টা করেছিলেন ভারতবর্ষে সতীদাহ প্রথা বন্ধ করতে, আর রাজা রামমোহন রায় সর্বশেষ সতীদাহ প্রথা বন্ধ করেন। এক্ষেত্রে আমরা দেখতে পাই যে 1818 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায় প্রথম সতীদাহ সম্পর্কে তার যে আত্মীয় সভা, সে আত্মীয় সভাতে আলোচনা শুরু করেন এবং তিনি সংবাদ নিবন্ধ প্রকাশ করেন, অর্থাৎ সহমরণ বিষয়ে প্রবর্তক এবং নিবর্তকের সংবাদ বলে তিনি ইংরেজি এবং বাংলা ভাষায় দুখানি পুস্তক রচনা করেন 1818 খ্রিস্টাব্দে। এই পুস্তক রচনা করে তিনি আন্দোলন শুরু করেন যে সতীদাহ প্রথা হলো একটি অমানবিক প্রথা এবং যে কারণেই হোক এই প্রথাকে বন্ধ করতে হবে। সেই সময় দেখা যায় যে সতীদাহ প্রথার বিরুদ্ধে, অর্থাৎ সতীদাহ প্রথাকে বন্ধ করার বিরুদ্ধে রাজা রামমোহন রায় যেমন বড় ভূমিকা নিয়েছিলেন, ঠিক তেমনই সতীদাহ প্রথা যাতে প্রচলিত থাকে সে কারণে এগিয়ে এসেছিলেন রাধাকান্ত দেব। এখানে দেখা যায় যে রাধাকান্ত দেবের সাথে রামমোহনের বিরোধ দেখা যায়। তার কারণ কি না, রাজা রামমোহন রায় চেয়েছিলেন যে এই অমানবিক প্রথা ভারতবর্ষ থেকে তুলে ফেলতে, আর অন্যদিকে রাধাকান্ত দেব ভেবেছিলেন যে যেহেতু সতীদাহ প্রথা হলো আমাদের ধর্মের সাথে সম্পর্কিত, সে কারণে এই প্রথাকে কোনোভাবেই উচ্ছেদ করা যাবে না। অর্থাৎ সতীদাহ প্রথাকে কেন্দ্র করে রাধাকান্ত দেব এবং রামমোহন রায়ের মধ্যে বিরোধ দেখা দেয়। রাধাকান্ত দেবের ধর্মসভা এই সম্পর্কে লেখালেখি শুরু করে, অন্যদিকে রামমোহন লেখালেখি শুরু করে তার সংবাদ কৌমুদী, কলকাতা গ্যাজেট প্রমুখ পত্রপত্রিকায় সতীদাহ প্রথা বন্ধের জন্য লেখালেখি শুরু করেন এবং দেখা যায় ধর্মসভার সাথে ব্রাহ্মসভার একটা বিরোধ উপস্থিত হয়। এছাড়া রাধাকান্ত দেবের যে পত্রিকা সমাচার চন্দ্রিকা, এই সমাচার চন্দ্রিকাও
সতীদাহ প্রথাকে সাপোর্ট করত, অর্থাৎ সতীদাহ প্রথা যাতে প্রচলিত থাকে সেজন্য আপ্রাণ চেষ্টা করেছিল রাধাকান্ত দেব, এবং রামমোহন যাতে সতীদাহ প্রথা বন্ধ করতে না পারে সে কারণে তিনি ইংরেজি সাহেবদের দপ্তরে চিঠি পর্যন্ত পাঠিয়েছিলেন। যাই হোক, শেষ পর্যন্ত রাধাকান্ত দেব পরাজিত হয় এবং ভারতবর্ষ থেকে এই অমানবিক প্রথার উচ্ছেদ ঘটে 1829 খ্রিস্টাব্দে। 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বরের মাসের 4 তারিখে ভারতবর্ষ থেকে সতীদাহ প্রথা বিলুপ্তি ঘটে, অর্থাৎ সরকারি নির্দেশ জারি করা হয় যে সতীদাহ প্রথা প্রচলন করা যাবে না বা সতীদাহ প্রথাকে বন্ধ করা হয়। তাহলে দেখা যাচ্ছে যে দীর্ঘ 11 বছর আপ্রাণ চেষ্টার পর রাজা রামমোহন রায় ভারতবর্ষের এই অমানবিক প্রথা বন্ধ করেন, এবং এই সতীদাহ প্রথা যখন বন্ধ হয় তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং সেই সময় গভর্নর জেনারেল ছিলেন, এবং 17তম রেগুলেশন আইন প্রবর্তন করে এই সতীদাহ প্রথাকে বন্ধ করা হয়। তো এই ছিল আজ আমাদের আলোচ্য বিষয় রাজা রামমোহন রায়। এই রাজা রামমোহন রায় সম্পর্কে আমরা দেখলাম যে তিনি কিভাবে শিক্ষার সাথে, ধর্মের সাথে এবং সমাজের সাথে নিজেকে জড়িয়ে ফেলেছিলেন এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি এ সম্পর্কে লড়াই করে গেছেন। তিনি এই সতীদাহ প্রথা বন্ধ করার জন্য তিনি ব্রিটিশ প্রিভি কাউন্সিলে যান, অর্থাৎ তিনি ইংল্যান্ডে যান, এবং সেই ইংল্যান্ডেই 1833 খ্রিস্টাব্দে মেনিনজাইটিস রোগে লন্ডনের ব্রিস্টল শহরে তিনি তার পরলোক গমন করেন। অর্থাৎ তিনি 1830 খ্রিস্টাব্দে যে রাজা রামমোহন রায় দ্বিতীয় আকবর কর্তৃক রাজা খেতাব পান, এবং তিনি ইংল্যান্ডে গিয়েছিলেন দ্বিতীয় আকবরের আর্থিক আনুকূল্যে দ্বিতীয় আকবরের পেনশন বৃদ্ধির কারণে। সেখানে গিয়ে তিনি তার পেনশন বৃদ্ধির সাথে সাথে ইংল্যান্ডের প্রিভি কাউন্সিলে সতীদাহ প্রথা সম্পর্কে আলোচনা করেন, এবং দেখা যায় যে সেখানে 1833 খ্রিস্টাব্দের মেনিনজাইটিস রোগে লন্ডনের ব্রিস্টল শহরে তিনি মারা যান, এবং তার সমাধি ওখানে রয়েছে। এটাও এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ভারতের কোন সমাজ সংস্কারের সমাধি ভারতবর্ষের বাইরে রয়েছে। উত্তর হবে রাজা রামমোহন রায়। তো সুতরাং আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন এবং যেভাবে সহযোগিতা করছেন সেভাবে সহযোগিতা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।